আমাদের এখানে লক্ষ লক্ষ জনগণ আসছে, জনগণের সামনে সে দাবি আমরা উত্থাপন করেছি, জনগণের সামনে সে দাবি বলেছি। জনগণের সামনে ক্লিয়ার করার পাশাপাশি আমরা সরকারকে সেই সমাবেশ থেকে আহ্বান মেসেজটা দিতে একটা রাজনৈতিক দল যদি একটা দাবি সমাজে প্রতিষ্ঠিত করতে চায় সেটা কোথায় বলে? সভা, সমাবেশ, সেমিনার, মহাসমাবেশ সেগুলোতে বলে থাকে। তার ধারাবাহিকতা জামাত ইসলাম সেই সমাবেশগুলোতে বলেছে এবং নির্বাচন ঐক্যমত কমিশনও জামাত ইসলাম এই বিষয়ে আলোচনা করেছে। দেখেন, বিএনপি কিন্তু উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ কোনো কক্ষে একমত ছিল না। লাস্টে এসে তারা উচ্চকক্ষে একমত হয়েছে, তাও নোট অফ ডিসেন্ট দিয়ে। আমরা মানলে মানলাম, না মানলে না মানলাম। নোট অফ ডিসেন্ট একদম বাংলা কথা। আপনার বিএনপি পুরোপুরি ঐক্যমত এখানে হয় নাই। তো এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল যখন করছে সেখানে আপনাকে তো আলোচনা টেবিলে যেতে হবে। আমি প্রথমে আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ ভাই যে কথা বলছেন যে পিআরের বিষয়টা নতুন করে আসছে, না। 9 অক্টোবর হোটেল ওয়েস্টিনে জামাত ইসলামী 41 দফা সংস্কারের যে জাতির সামনে পেশ করেছে সেখানে স্পষ্টভাবে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ছিল। 41 দফার মধ্যে 1 দফা পিআর। আর পিআরের বিষয়টা শুধু এখনই জাতির সামনে আসছে বিষয়টা এরকম না। 1992 সালে জামাত ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামরুজ্জামান তিনি একটি বই লিখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন কি, কেন, কিভাবে। আর এই তত্ত্বটা প্রথম জাতির সামনে উত্থাপন করেন জামাতের সাবেক আমির মুহম্মদ অধ্যাপক গোলাম আজম। হয়তো বিভিন্ন প্রেক্ষাপটে পিআরটা ইস্যু হিসাবে, সাবজেক্ট হিসাবে জাতির সামনে সেভাবে আলোচনা আসেনি, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন ফেসিবাদের কবলে পড়লাম, 53 বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থা, শাসন যন্ত্র যেভাবে পরিচালনা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল আদর্শিক জায়গা থেকে, তার নির্বাচনী এজেন্ডার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে এই ফেসিবাদ তন্ত্র থেকে উত্তরণের উপায়গুলো কি, কেমন হতে পারে, সেই পয়েন্টটা আলোচনা করে জামাত ইসলামী সহ অনেকগুলো রাজনৈতিক দল তারা জাতির সামনে এই বিষয়টাকে আরো ফোকাস করেছে যে পিআর পদ্ধতি ফেসিবাদ তন্ত্র থেকে উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে। আপনি তারিখ কত বললেন? 9 অক্টোবর, মানে আগস্ট, 5 আগস্টের গণঅভ্যুত্থান হলো, বিপ্লব হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে বললেন না, অক্টোবরের 9 তারিখ। আচ্ছা, প্রশ্ন হলো যদি অক্টোবরের 9 তারিখে বলে থাকেন, জি, তাহলে নিশ্চিত করেই তাহলে তো আপনাদের পক্ষ থেকে এই যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা চলছে, জি, সেখানে তো এজেন্ডায় পিআর পদ্ধতি নির্বাচন থাকবার কথা ছিল। সেখানে আমি কথা বলি, ঐক্যমত কমিশন যতগুলো এজেন্ডা নিয়ে আলোচনা করেছে সব এজেন্ডা তাদের পক্ষ থেকে দেয়, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল। আমাদের পক্ষ থেকেও পিআর না, যখন আলোচনা শুরু হয়েছে প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় প্রায় 1 মাস আলোচনা হয়েছে। সেখানে আপনাদের পক্ষ থেকে, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে পিআর পদ্ধতির বিষয়ে আলোচনা সেখানে উত্থাপন করা হয়েছে। না মনে হয় অবশ্যই উত্থাপন এজেন্ডায় ছিল না, এজেন্ডায় নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো এজেন্ডায় ছিল না, আমরা দেখেছি। না, আমি বলি গণমাধ্যমে যেটা ঐক্যমত কমিশনের এজেন্ডায় ছিল না, রাজনৈতিক দলের এজেন্ডায় ছিল। আপনাদের রাজনৈতিক দলগুলো 15টা, এটা কোন সময় ঐক্যমত কমিশনের ছিল না, এটা গ্রহণই করে নাই। না, গ্রহণ করা না করার বিষয় তো ছিল না। একটা রাজনৈতিক 30টা রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে প্রথম দফায় 44 দিন, দ্বিতীয় দফায় প্রায় 1 মাস আলোচনা করেছে। ধরো সরকারের এজেন্ডায় না থাকলে রাজনৈতিক দল এজেন্ডা দিতে পারে না। আপনারা দিয়েছিলেন? হ্যাঁ, জামাত ইসলামী সহ 15টা রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে এই পিআর পদ্ধতির নির্বাচন, মানে উভয় কক্ষে নাকি নিম্ন কক্ষে? উভয় কক্ষে, আবার কোন কোন দল এক কক্ষে প্রস্তাব পেশ করেছে। সুতরাং এটা নতুন করে আলোচনার বিষয় নয়, এটা আগে থেকে আলোচনা চলে আসছে। এখন নতুন করে আলোচনা কেন আসলো, বা এটা যখন বিএনপি এটা নেগেটিভিটি বা নেগেটিভ কথা বললো তখন থেকে আলোচনাটা একটু তুঙ্গে আসলো। মানে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা যখন সামনে আসে, একটা দল কোনো একটা পক্ষ প্রস্তাব করে আরেকটা দল বিপরীতে যখন আলোচনা করে তখন আলোচনাটা তুঙ্গে আসে। সেই হিসেবে আলোচনাটা এখন বেশি হচ্ছে, কিন্তু আলোচনা আগে থেকে ছিল। আপনি যদি 9 অক্টোবর থেকে যদি হিসাব ধরেন, আমি 1992 সাল বাদ দিলাম, তো সেখানে দেখেন আমরা দেশের জনগণকে সচেতন করার জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য আমরা কর্মসূচি পালন করেছি, সভা করেছি, সেমিনার করেছি, মিছিল করেছি এবং সমাবেশ করেছি। আমাদের 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ ছিল সেখানে আমরা বলেছি, ইসলামী আন্দোলন তারা সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছে আমাদের 1 মাস আগে, সেখানে তারা উত্থাপন করেছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের জায়গা থেকে এটা বারবার উত্থাপিত হয়েছে। এটা একটু বোঝার জন্য বলি, যখন আপনাদের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনে আলোচনার জন্য দেওয়া হলো, ঐক্যমত্য কমিশন আলোচনাটা হলো না, আলোচনা বিভিন্নভাবে হয়ে ঐক্যমত কমিশন উচ্চকক্ষে, আমি আপনার বলি ঐক্যমত্য কমিশন তার যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডায় আপনাদেরটা নেওয়া হয়নি, এরকম কিছু? দেখেন, ঐক্যমত কমিশন তো তার এজেন্ডা অনুযায়ী আলোচনা করেছে। আপনি নির্বাচনের সংস্কার কিভাবে হতে পারে, সামনে নির্বাচন কিভাবে হতে পারে, আপনি আপনার এজেন্ডা আলোচনা করেছেন, সেখানে রাজনৈতিক দলগুলো এই এজেন্ডা যুক্ত করেছে। যুক্ত করার পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে উচ্চকক্ষে হবে। আমরা যেটুকু জানি, এই যে বড় বড় সমাবেশগুলো করা হয়, সেই সমাবেশগুলো দুইটা দিক থাকে। একটা হলো
জনগণকে অবহিত করা, আর একটা দিক হলো সরকার বা মানুষের উপর একটা দাবি পেশ করা। না, তবে একটা প্রেশার তৈরি করা, এটা তো সহজ বিষয়। তাহলে আপনারা যে ইসলামী দলগুলো ওই সময় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, এদিকে আপনারা সমাবেশ করছেন, এটা কি এরকম ছিল যে সরকারের উপর একটা প্রেশার তৈরি করার জন্য, চাপ তৈরি করার জন্য? দেখেন, জাতির সামনে আমরা তো জনগণকে নিয়ে রাজনীতি করি, সুতরাং জনগণকে তো বিষয়টা ক্লিয়ার করতে হবে। আমাদের এখানে লক্ষ লক্ষ জনগণ আসছে, জনগণের সামনে সে দাবি আমরা উত্থাপন করেছি, জনগণের সামনে সে দাবি বলেছি। জনগণের সামনে ক্লিয়ার করার পাশাপাশি আমরা সরকারকে সেই সমাবেশ থেকে আহ্বান করি। মেসেজটা দিতে একটা রাজনৈতিক দল যদি একটা দাবি সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা কোথায় বলে? সভা, সমাবেশ, সেমিনার, মহাসমাবেশ, সেগুলোতে বলে থাকে। তার ধারাবাহিকতা জামাত ইসলাম সেই সমাবেশগুলোতে বলেছে, এবং নির্বাচন ঐক্যমত কমিশনও জামাত ইসলাম এই বিষয়ে আলোচনা করেছে। দেখেন, বিএনপি কিন্তু উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ কোনো কক্ষে একমত ছিল না। লাস্টে এসে তারা উচ্চকক্ষে একমত হয়েছে, তাও নোট অফ ডিসেন্ট দিয়ে। আমরা মানলে মানলাম, না মানলে না মানলাম। নোট অফ ডিসেন্ট একদম বাংলা কথা। আপনারা বিএনপি পুরোপুরি ঐক্যমত এখানে হয় নাই। তো এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল যখন করছে, সেখানে আপনাকে তো আলোচনা টেবিলে যেতে হবে। আজকে যে কথা বলা হচ্ছে যে ফেসিবাদের উত্তরণ ঘটবে এই পিআরের মাধ্যমে, না, পিআরের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটবে, ফেসিবাদতন্ত্রের বিলোপ ঘটবে। দেখেন, আপনাকে আগে চিন্তা করতে হবে ফেসিবাদটা কেন হয়। যখন একটা দল একক ক্ষমতা পেয়ে যায়, একটা দল ভোট পেল জনগণের 40%, অর্থাৎ 60% পেল না, কিন্তু আপনি 60%-এর উপরে আপনি আপনার সকল মতামত চাপিয়ে দিলেন। আপনি আপনার মতো করে সংবিধান সংশোধন করলেন, আপনি আপনার মতো করে সাংবাদিক দমনের জন্য আইন কানুন করলেন, আপনি আপনার মতো করে কালাকানুন করলেন। এখন যখন দেখবেন পিআরের মাধ্যমে যখন রাজনৈতিক দলের সংসদে অংশগ্রহণ বাড়ে, আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল আর গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি ছিল। আওয়ামী লীগ যাচ্ছে তাই করেছে, সংসদে কথা বলার সুযোগ ছিল না। কিন্তু পিআরের মাধ্যমে যদি ছোটখাটো দলগুলো যুক্ত হয়, আমি মনে আপনাকে একটু আমি একটু 30 সেকেন্ড সময় দেন। যেমন আবু নাসর রহমতুল্লাহর সাথে একদিন আমার খুশ গল্প হচ্ছিল, তিনি আমাকে বলছিলেন, দেখেন আমরা ছোট দলের বড় নেতা। আমি মনে করি ছোট দলও যদি বড় নেতা যারা দেশের জন্য ভূমিকা পালন করেন, তারাও যদি সংসদে আসেন, তাহলে এই সংসদটা ইনক্লুসিভ হবে, ফেসিবাদতন্ত্রের বিলোপ ঘটবে। ছোট দলের বড় নেতা, বড় দলের ছোট নেতা। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, সেই জায়গা থেকে আমি মনে করি ছোট ছোট যে দলগুলো আছে, সেগুলো যদি অংশগ্রহণ বাড়ে, তাহলে ফেসিবাদতন্ত্রের বিলোপ ঘটবে। এখন বলেন, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, একেবারে রহমতুল্লাহ সাহেব যেটা বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের একটা সংখ্যক ভোট আছে, জি, তো সেইগুলো যদি আওয়ামী লীগ নিজ নামে নির্বাচন করতে না পারে, অনেকগুলো জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের বি টিম, জি, মনে করি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়, সেক্ষেত্রে কি আওয়ামী লীগ লাভবান হবে না? ফেসিবাদ যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে লাভবান হবে না? দেখেন, আপনাকে মোটা দাগে 3টা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশে ফেসিবাদতন্ত্র কারা কায়েম করেছিল? আওয়ামী লীগ। কে সন্ত্রাসী ছিল, কে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে, কারা 16 বছর জুলুমতন্ত্র করেছিল, মামলাবাজি করেছিল? সাপোর্টার তো কমেনি ভাই। আমি বলছি, আপনি বোঝেন, এই ব্যক্তিরা কি চিহ্নিত না? এই ব্যক্তিরা কি জাতীয় পার্টি বলেন, অন্য দল বলেন, সেই দলের প্রার্থীও দাঁড়াতে পারবে? প্রার্থী না হোক, তাদের ভোটারের কথা বলছি। আপনার আমার 3টা পয়েন্ট আগে লজিক, প্লিজ না, প্রার্থী হলো না। দ্বিতীয় হচ্ছে, আপনার যুক্তি দেখা চালে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কোনো ব্যক্তি, ফেসিবাদের সমর্থক কোনো ব্যক্তি আগামী নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নাই, এটার একটা কথা। এবং এরা ভোট কাটার জন্য আপনি পিআরের পক্ষে গিয়ে তারা বলবে যে আপনি অমুকে ভোট দেন, তমুকে ভোট দেন, এই ব্যক্তিরা জনগণের কাছে যাওয়ার দুঃসাহস দেখাবে না, কারণ তারা ইতিমধ্যে পালিয়ে গেছে। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ মেসেজ দিয়ে দিবে যে তারা ঠিক আছে, এখন আপনারা তো অমুক দল এখন আমাদের ফেভারে কাজ করবে, অমুক দলকে ভোট দেন। বাংলাদেশে প্রতীক বা দলের যে প্রভাব, সেই দলের প্রভাবের জায়গায় গিয়ে আওয়ামী লীগ বলে দিল, এটা জাতির সামনে আসলো না, ওই একটা দলকে তারা ভাড়াটি হিসেবে ব্যবহার করে তার পার্সেন্টেজ সেখানে দিয়ে ভোটের পার্সেন্টেজ প্রশ্নই আসে না। আপনার কাছে কি কখনো এমন মনে হয়েছে, আমি বোঝার জন্য বলতেছি, আপনার কাছে আপনি রাজনীতি করেন, আপনারা ভালো বুঝবেন, আপনার কাছে কি মনে হয়েছে যে ধানের শীষের সাপোর্টার কখনো নৌকায় ভোট দেবে, কিংবা নৌকার সাপোর্টার ধানের শীষ কিংবা দাঁড়িপাল্লায় ভোট এই দেবে? প্রশ্নের লজিকটা খোঁজেন, যে নৌকার সাপোর্টার ধানের শীষে ভোট দিবে না, নৌকার সাপোর্টার ওই গোলালু মার্কায় ভোট দিবে না। আপনি গোলালু দিয়ে পিআর পদ্ধতিতে ফেসিবাদকে উত্তরণ করবেন, সেটা হবে না। কারণ এইটা আপনার যুক্তি, একেবারে আমি না, এই যুক্তিতে ওই গোলালু এই দেশের জনগণ খাবে না। ওকে। আরেকটা হচ্ছে, আওয়ামী লীগ এখন যে কর্মকাণ্ডগুলো করে, দেখেন তারা জুমে মিটিং করে, সেটা কিন্তু ফাঁস হয়ে যায়।